আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের যে যেখানে আছো, প্রজেক্ট বায়োপিয়ার পক্ষ থেকে আমি সাজ্জাদ তরফদার তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাণী টিস্যু। তো প্রথমে আমাদের জানা লাগবে টিস্যু জিনিসটা কি, আমরা কাকে টিস্যু বলবো। এই টিস্যু আমাদের চোখের পানি বা নাকের সর্দি মশার টিস্যু নয়। এই টিস্যু হচ্ছে, টিস্যু কথাটার শাব্দিক অর্থ হচ্ছে কোষ গুচ্ছ। টিস্যুর মানে কি? কোষ গুচ্ছ। অনেকগুলো কোষ যদি একসাথে গুচ্ছাকারে থাকে তখনই তাকে আমরা বলবো টিস্যু। কিন্তু র্যান্ডমলি অনেকগুলো কোষ একসাথে থাকলেই শুধুমাত্র আমরা ওইটাকে টিস্যু বলতে পারি না। আমার হচ্ছে টিস্যু হওয়ার জন্য একটা কোষ গুচ্ছকে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে। ক্রাইটেরিয়াগুলো কী কী? প্রথমেই হচ্ছে গঠন, দ্বিতীয় হচ্ছে উৎপত্তি, এবং তৃতীয় যে ক্রাইটেরিয়াটা আছে আমাদের সেটা হচ্ছে কাজ। যদি একটা কোষগুচ্ছ এই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তখন এদেরকে আমরা বলবো টিস্যু। এখন আমরা খেয়াল করি গঠন, উৎপত্তি ও কাজ বলতে আমরা কী বুঝি। উদাহরণটা হচ্ছে আমাদের স্কিন নিয়ে কথা বলি আমরা। আমাদের স্কিন বা ত্বক উৎপত্তি হয় একটা ভ্রূণীয় স্তর থেকে, যেটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। এখন অ্যাক্টোডার্ম যে বললাম একটা ভ্রূণীয় স্তর, এই কথাটার মানে কি? একটা প্রাণী যখন ভ্রূণ অবস্থায় থাকে মায়ের পেটে, তখন তার টিস্যুগুলো 3টা আলাদা আলাদা স্তরে হচ্ছে সাজানো থাকে। সবার বাইরে যে লেয়ারটা থাকে টিস্যুর সেটাকে বলা হয় অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্মের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে মেসোডার্ম, এবং মেসোডার্মেরও গভীরে যেটা থাকে সেই লেয়ারটাকে বলা হয় তার বা প্রাণীটার এন্ডোডার্ম বলা হয়। তখন আমাদের কিন্তু একটা প্রাণীতে যখন ভ্রূণ অবস্থায় থাকতেছে তার টিস্যুর 3টা লেয়ার থাকতেছে। 3টে লেয়ার কী কী বললাম? অ্যাক্টোডার্ম সবার বাইরে, মেসোডার্ম মাঝখানে, এবং সবার ভেতরে থাকতেছে কোনটা? এন্ডোডার্ম। মনে রাখার উপায় কি? অ্যাক্টো কথাটার মানেই হচ্ছে বাইরে। তোমরা যেখানেই দেখবা যে অ্যাক্টো আছে সেখানেই ধরে নেবা যে এটা বাইরের কোনো কিছু ইন্ডিকেট করতেছে। অ্যাক্টোর উল্টো শব্দ বা অপোজিট ওয়ার্ডটা হচ্ছে এন্ডো। এন্ডো মানে হচ্ছে ভেতরে। আর অ্যাক্টো আর এন্ডোর মাঝখানে যারা থাকে, মাঝখানে দেখো ম দিয়ে, মেসো কিন্তু ম দিয়ে। সো মেসো মানে আমরা মনে রাখবো যে মেসোডার্ম যে লেয়ারটা আছে সেটা কিন্তু হচ্ছে মাঝখানে একটা লেয়ার। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? ওকে, তাহলে আমাদের এই অ্যাক্টোডার্মটা থেকে এখন আসতেছে স্কিন। স্কিনটা উৎপন্ন হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে। স্কিনে কিন্তু একটা কোষ থাকতেছে না, স্কিন হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা টাইপের টিস্যু। তো স্কিনের এই যে তোমার স্কিন টিস্যু, আমাদের স্কিন টিস্যুর মধ্যে যত কোষগুলো আছে সবগুলো কোষ কিন্তু এই অ্যাক্টোডার্ম লেয়ার থেকেই উৎপন্ন হইতেছে। সো এ কারণে বলা হইল যে টিস্যু সমূহের ক্ষেত্রে এদের উৎপত্তি একই হবে। আমাদের স্কিন একটা টিস্যু, স্কিনের যতগুলো সেল আছে সবার উৎপত্তি কিন্তু সেম। উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে? অ্যাক্টোডার্ম লেয়ার থেকে হচ্ছে। সেকেন্ডলি আসো যে গঠন। স্কিনে যতগুলো কোষ আছে সবার গঠন কিন্তু মোটামুটি একই রকমের। পার্থক্য থাকলেও খুব একটা বেশি আহামরি রকমের তোমার পার্থক্য কিন্তু এদের মধ্যে থাকতেছে না। সো আমরা হচ্ছে সেকেন্ডলি বলতে পারি যে একটা টিস্যুর কোষগুলোর ঘটনও হচ্ছে অলমোস্ট কাছাকাছি হবে। এবং ফাইনালি এদের সবগুলা কোষের কাজ কিন্তু একই হবে। কাজ একই বলতে আমরা কি বুঝতেছি? স্কিনের কাজ কি? বাইরের প্রতিকূল অবস্থা থেকে একটা প্রাণীকে রক্ষা করা। আমাদের স্কিন প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করতেছে না, আমাদের হিট থেকে রক্ষা করতে চেষ্টা করতেছে। তারপর হচ্ছে এক্সট্রিম কোল্ড একটা টেম্পারেচার থেকে রক্ষা করতে চেষ্টা করতেছে। আমাদের স্কিনে হচ্ছে গ্ল্যান্ড থাকে এক টাইপের, এই গ্ল্যান্ডটা হচ্ছে একটা অ্যাসিডিক সিক্রেশন তৈরি করতেছে। এই অ্যাসিডিক সিক্রেশনের কারণে হচ্ছে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমাদের স্কিনে ইনফেকশন তৈরি করতে পারতেছে না। এভাবে স্কিন হচ্ছে আমাদের বাইরের প্রতিকূল অবস্থা থেকে হচ্ছে প্রোটেক্ট করতেছে। এবং এই স্কিন টিস্যু সবগুলো কোষ কিন্তু সম্মিলিতভাবে এই কাজটা করতেছে। তো এখানে দেখো একটা টিস্যুর মধ্যে কোষগুলোর কাজও কিন্তু একই হচ্ছে। এ কারণে বললাম যে যখনই আমি একটা কোষগুচ্ছকে টিস্যু বলতে যাবো তখন আমাদের কোষগুলোর গঠন, উৎপত্তি এবং কাজ একই হওয়া লাগবে। এখন এই 3টা ক্রাইটেরিয়া আমরা কীভাবে মনে রাখতে পারি? একটা উদাহরণ নাও তোমরা। উদাহরণটা হচ্ছে ধরো করোনার কারণে তো আমাদের কারোরই হচ্ছে ক্লাস পার্টি করা হইতেছে না। নর্মালি হচ্ছে আমরা কী করি, এসএসসির আগে ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার আগে আমরা একটা ক্লাস পার্টি করি আমাদের লাস্ট ক্লাসের দিন। তো ক্লাস পার্টির শেষে আমরা কী করি সবাই? ক্লাস পার্টির শেষে হচ্ছে আমরা সবাই কতক্ষণ হচ্ছে লাফালাফি করলাম, চিল্লাচিল্লি করলাম। এরপরে হচ্ছে আমরা কোনো একটা জায়গায় খেতে যাচ্ছি। ওকে, তো এই ঘটনাটার কথা মনে করি এবার আমরা মিলাই। তোমাদের দেখো তোমাদের সবার উৎপত্তি কিন্তু একই জায়গা থেকে হইতেছে। উৎপত্তি একই জায়গা থেকে হওয়া বলতে তোমরা সবাই একই ইনস্টিটিউশন থেকে আসতেছো। সো এ কারণে হচ্ছে আমরা মনে রাখবো ফার্স্ট অফ অল উৎপত্তি একই আমাদের। তারপরে তোমাদের সবার ঘটনও কিন্তু একই রকম।
সবাই তো হচ্ছে তোমরা মানুষের মধ্যে তো আর কেউ গরু ছাগল নেই যে ঘটন হচ্ছে আলাদা হবে। তো তোমাদের সবার হচ্ছে ঘটনও একরকম হইলো, উৎপত্তি একরকম, ঘটন একরকম, এবং তোমাদের সবার কাজও কিন্তু একই হচ্ছে। কাজটা কীভাবে একই হচ্ছে? সবার উদ্দেশ্য কী? যে যত বেশি হচ্ছে আনলিমিটেড পিৎজা বার্গার খাওয়া যায় এটা। তাহলে এই দেখো, এই ঘটনাটা দিয়েই, ক্লাস পার্টির ঘটনাটা দিয়েই আমরা টিস্যু হওয়ার জন্য 3টা ক্রাইটেরিয়া মনে রাখতে পারতেছি। একটা কোষগুচ্ছকে টিস্যু বলার জন্য তার উৎপত্তি, ঘটন এবং কাজ একই হওয়া লাগবে। এখন আমরা দেখি যে প্রাণী টিস্যুকে আমরা কীভাবে কয় ভাগে ভাগ করতে পারি। প্রাণী টিস্যু যেটা আছে, প্রাণী টিস্যুকে হচ্ছে আমরা 4টা আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আবরণী টিস্যু, পরেরটা যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। এই 4টা ভাগে হচ্ছে আমরা প্রাণী টিস্যুকে ডিভাইড করতে পারি। সো আজকে হচ্ছে আমাদের যেটা মেইনলি আলোচনার টপিক, সেটা হচ্ছে আবরণী টিস্যু নিয়ে। আবরণী টিস্যু জিনিসটাকে, আবরণী টিস্যু দেখো নামের মধ্যেই আছে যে টিস্যু হচ্ছে কোনো একটা সারফেসকে আবরণ করে রাখবে, সেই টিস্যুটাকে আমরা বলবো আবরণী টিস্যু। সোজা কথায় এটাই হচ্ছে আবরণী টিস্যু। কোনো একটা আমাদের বডিতে কোনো একটা মনে করো ক্যাভিটি বা একটা গহ্বরের মতো আছে, এই ক্যাভিটিকে যদি হচ্ছে কোনো একটা কোষ আবরণ করে রাখে, তখন এই যে কোষগুলো আবরণ করে রাখলো, এদেরকে আমরা কি বলতে পারবো? একটা আবরণী টিস্যু বলতে পারবো। আবরণী টিস্যুর তাহলে মেইন কাজ কি? আবরণী টিস্যুর প্রধান কাজ হচ্ছে আবরণ করা। তো আবরণী টিস্যুর ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, এখানে একটা ছোট্ট নোট, এই যে আমাদের 4 টাইপের টিস্যুর কথা বললাম আমরা, আবরণী, যোজক, পেশি এবং স্নায়ু, এটা মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক বা সূত্র ইউজ করতে পারি। সেটা হচ্ছে আজগর সাপ। আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম ছিল হচ্ছে আজগর আলী। তো ওকে আমরা খেপানোর জন্য আজগর সাপ বলে ডাকতাম। এই আজগর সাপ, কী অবস্থা? তো এই নেমোনিকটা দিয়ে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। আজগর সাপ দিয়ে 4 টাইপের টিস্যুর নাম আমরা মনে রাখতে পারি। আতে হচ্ছে আবরণী টিস্যু, জতে হচ্ছে যোজক টিস্যু, সাথে হচ্ছে স্নায়ু টিস্যু এবং পথে হচ্ছে পেশি টিস্যু। এতটুকু যদি হয়ে যায়, এখন আমরা আবরণী টিস্যুর আলোচনায় ফেরত আসি। আবরণী টিস্যু যেটা আছে আমাদের, আবরণী টিস্যুটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষের আকৃতির উপর ভিত্তি করে আবরণী টিস্যুকে ভাগ করা যায়, আবার কোষগুলো কয়টা স্তরে সাজানো আছে, এই স্তর সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে আমরা আবরণী টিস্যুকে বিভক্ত করতে পারি বিভিন্ন ভাগে। প্রথমে আমরা এই দিকটা পড়ে ফেলি যে কোষের আকৃতি অনুযায়ী আমরা আবরণী টিস্যুকে কয়টা ভাগে ভাগ করতে পারি। কোষের আকৃতি অনুযায়ী আমরা আবরণী টিস্যুকে 3টা ভাগে ভাগ করতে পারি: স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার আবরণী টিস্যু। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, নাম দেখে প্রত্যেকটা নামই খুব বেশি ইজি, একবার বুঝে নিলেই হচ্ছে খুব বেশি ইজি হয়ে যাবে। ছবিগুলো আমরা খেয়াল করি। প্রথমটা দেখো, এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ, এটা হচ্ছে আমাদের কিউবয়েডাল আবরণী টিস্যুর উদাহরণ, এবং এটা হচ্ছে আমাদের কলামনার আবরণী টিস্যুর উদাহরণ। তো এই স্কোয়ামাস আবরণী টিস্যু বলতে আমরা কী বুঝবো? স্কোয়ামাস, এটা হচ্ছে এটার ইংলিশ স্পেলিং। তো স্কোয়ামাস কথাটার মিনিং হচ্ছে, একদমই শাব্দিক অর্থ হচ্ছে মাছের আঁশের মতো চ্যাপ্টা। মাছের আঁশের মতো। মাছের আঁশ বলতে হচ্ছে মাছের গায়ে যেগুলো থাকে, বাজার থেকে মাছ কিনে আনার পরে, বড় মাছ কিনে আনার পরে আম্মু যেটা হচ্ছে বটি দিয়ে হচ্ছে আলাদা করতেছে। তো মাছের আঁশের মতো কথাটার মানে হচ্ছে স্কোয়ামাস। মাছের আঁশটা কি গোল হয়, লম্বা হয়, বা তোমার বলের মতো হয়? মোটেও না। মাছের আঁশটা কীরকম হয়? মাছের আঁশটা একদম চ্যাপ্টা হয় না, এরকম থিন হয় না, ফ্ল্যাট হয় না একদম। তো এই যে আমাদের যে টিস্যুর কোষগুলো হচ্ছে মাছের আঁশের মতো চ্যাপ্টা থাকবে, তাদেরকে আমরা বলবো স্কোয়ামাস আবরণী টিস্যু। এই 3টা ছবি যদি কম্পেয়ার করি আমরা, দেখা যাবে যে এই টিস্যুর কোষগুলো অনেক লম্বা, এই টিস্যুর কোষগুলো একটু খাটো খাটো, কিন্তু এই টিস্যুর যে কোষগুলো আছে এরা হচ্ছে একদমই চ্যাপ্টা, একদম ফ্ল্যাট। এমন মনে হচ্ছে যে উপর থেকে কেউ এই টিস্যু বা এই টিস্যুগুলোকে হচ্ছে চাপ দিয়ে তোমার এরকম চ্যাপ্টা বানিয়ে ফেলছে। ওকে, তো স্কোয়ামাস আবরণী টিস্যুর মানে হচ্ছে আমরা বুঝলাম মাছের আঁশের মতো চ্যাপ্টা হবে। যে টিস্যু কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা, তাদেরকে আমরা বলবো স্কোয়ামাস আবরণী টিস্যু। এখন কথা হচ্ছে, এই স্কোয়ামাস আবরণী টিস্যুটা আমরা কোথায় পাবো? স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণে তোমরা দেখবা, তোমাদের বইতে বলছে বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর। কি বলছে? বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর। ওকে, এখন বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর, এই জিনিসটা আবার কোথা থেকে আসলো? এই যে এখানে যে অর্গানটা আমরা দেখতে পারতেছি, দেখো একটা 3D মডেল, এটা হচ্ছে আমাদের কিডনি।
এটা হচ্ছে ভালো একটা কিডনি, আর এই কিডনিটা দুষ্টু ছিল, এই কারণে এটাকে আমরা মাঝখান থেকে কেটে ফেলছি। তাহলে এটা হচ্ছে কিডনির একটা আমরা বলতে পারি লম্বচ্ছেদ। ওকে, তাহলে এটা কিডনির ভেতরের অংশটা হচ্ছে দেখাচ্ছে আমাদের। আর কিডনির উপরে যে এই যে টুপির মতো একটা হলুদ অংশ আমরা দেখতে পারতেছি, এই যে এটা এখন উপরের দিকে আছে, এটা হচ্ছে একটা গ্রন্থি, এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা হচ্ছে আমাদের হরমোন টপিকের আন্ডারে। বাট মেইন কিডনি বলতে আমরা নিচের যে লাল পোর্শনটা আছে, যে শিমের বিচির মতো যে অর্গানটা আছে, এটাকে বলা হচ্ছে আমাদের কিডনি। এবং কিডনির ভেতরে হচ্ছে, দেখো আমি জুম করতেছি, কিডনির ভেতরে দেখা যাবে যে এই যে তোমার পিরামিড শেপের বা তিন কোণা শেপের হচ্ছে কিছু জিনিস দেখা যাচ্ছে। এই যে এখানে একটা আছে, ওর এখানে একটা, আরও নিচে এরকম দেখো অনেকগুলো অর্গান আছে। এদেরকে বলা হয় রেনাল পিরামিড বলা হয় এদেরকে। এবং প্রত্যেকটা রেনাল পিরামিডের ভেতরে দেখো যে হলুদ কিছু জিনিস দেখা যাচ্ছে এরকম পেঁচানো। এই হলুদ জিনিসগুলোর নামই হচ্ছে, হলুদ যে নালীগুলো দেখতে পারতেছি আমরা, এদের নামই হচ্ছে নেফ্রন। এই নেফ্রনটাই হচ্ছে কিডনির ঘাটনিক এবং কার্ডিক একক। এবং নেফ্রনের একটা অংশের নামই হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এখন আমরা চলো দেখি যে কিডনির কোন পোর্শনটাতে এক্স্যাক্টলি আমাদের বোমেন্স ক্যাপসুলটা থাকতেছে। কিডনির এই যে এখানে যেটা আমরা আইসোলেট করে আনছি, এটা হচ্ছে একটা নেফ্রন, আমরা আলাদা করে আনছি, আলাদা করে বের করে বড় করে দেখতেছি। তো নেফ্রনের মধ্যে এই পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল কেন বলা হয়? একটা ক্যাপসুল কী করে থাকে? ক্যাপসুল হচ্ছে কোনো একটা কিছুকে চারপাশ থেকে আবৃত করে রাখে, তখন এটাকে আমরা বলি একটা ক্যাপসুল। তো এটাকে বোমেন্স ক্যাপসুল বলার কারণ কি? এখানে কিন্তু আরেকটা স্ট্রাকচার আছে যেটা ছবিটাতে দেখানো হয়নি, সেটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস জিনিসটা কি? আমাদের প্রত্যেকটা নেফ্রনের মধ্যে হচ্ছে ছোট ছোট ধমনী, ছোট ছোট ধমনীর হচ্ছে শাখা ঢোকা অনেকগুলো, যারা হচ্ছে তোমার অনেকটা চুলের মতো হচ্ছে সূক্ষ্ম হয়। এদেরকে বলা হয় কৈশিক নালিকা। কৈশিক নালিকাগুলা এখানে ঢুকে হচ্ছে আরও ছোট ছোট অনেকগুলো শাখায় ভাগ হবে। এই শাখাগুলো মিলিত হয়ে হচ্ছে আবার এদিক দিয়ে আরেকটা তোমার ধমনিকা হিসেবে বের হয়ে যাবে। দেখ খেয়াল করো, আমি কিন্তু ধমনী বলি নাই, আমি বলছি ধমনিকা। ধমনিকা হচ্ছে ছোট ধমনী, অনেক ছোট আকারের একটা ধমনী, অনেক সূক্ষ্ম একটা ধমনী। তো ধমনিকার ইংলিশ টার্মটা হচ্ছে আর্টারিওল। আর ধমনির ইংলিশটা কিন্তু ছিল আর্টারি। সো দুইটা কিন্তু এক জিনিস না। তো আমাদের আমরা যেটা বুঝলাম যে আমাদের কিডনিতে যে ধমনিটা ঢুকতেছিল রেনাল ধমনি অনেকবার ভাগ হয়ে ছোট ছোট শাখা সৃষ্টি করবে। এই শাখাগুলা কিডনিতে এই নেফ্রনের মধ্যে ঢোকার পর আরও অনেকগুলো ছোটো ছোটো শাখায় ভাগ হবে। ভাগ হওয়ার কিছুক্ষণ পরে আবার এরা মিলিত হয়ে নতুন আরেকটা ধমনিকা সৃষ্টি করে এখান থেকে বের হয়ে যাবে। এখানে যে এই যে তোমার কৈশিক জালিকাটা ফর্মেশন হইলো, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলতেছি একটা গ্লোমেরুলাস। এখন গ্লোমেরুলাসটাকে দেখো তো চারপাশ থেকে কে আবৃত করে রাখছে? এই যে এই অঙ্গটা আবৃত করে রাখছে না? তো এটা যেহেতু হচ্ছে গ্লোমেরুলাসটাকে চারপাশ থেকে কভার করে রাখতেছে, এ কারণে এটাকে আমরা বলতেছি একটা ক্যাপসুল। এবং যে বিজ্ঞানী এই ক্যাপসুলটা আবিষ্কার করছেন তার নাম অনুযায়ী একে বলা হয় বোমেন্স ক্যাপসুল। ওকে, তো এই বোমেন্স ক্যাপসুলটার কথাই হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়ামে বলা হয়েছে যে বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন আমরা খেয়াল করি যে কেন এটা শুধুমাত্র বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে থাকবে, অন্য কোনো জায়গায় থাকলে কি সমস্যা, বা এই বোমেন্স ক্যাপসুলের অন্য টাইপের এপিথেলিয়াম থাকলে কি সমস্যা? বোমেন্স ক্যাপসুলের কাজটা হচ্ছে রক্তকে ফিল্টার করা। আমাদের কিডনি কিন্তু একটা ফিল্টারিং অর্গান। কিডনির কাজ হচ্ছে কিডনির মধ্যে দিয়ে রক্তটা পাস করবে, রক্ত থেকে যত টাইপের বর্জ্য পদার্থ আছে সবগুলো হচ্ছে আলাদা করা, এবং আলাদা করে মূত্রের মাধ্যমে ওই বর্জ্য পদার্থগুলো আমাদের বডি থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে আমাদের কিডনির কাজ। সো কিডনি হচ্ছে আমাদের এক টাইপের ফিল্টারের মতো। পানি যেরকম হচ্ছে তোমার ফিল্টারে বিশুদ্ধ হচ্ছে, আমাদের রক্তটাও হচ্ছে কিডনিতে যাওয়ার মাধ্যমে বিশুদ্ধ হয়। তো এই বিশুদ্ধ করার কাজে কিন্তু হচ্ছে আমরা একটু আগেই বলছি যে বৃক্কের ঘাটনিক ও কার্যিক একক হচ্ছে নেফ্রন। সো নেফ্রনের উপর ভিত্তি করেই কিন্তু কিডনি এই কাজটা করতেছে। তো নেফ্রনের দুইটা যে অংশের কথা আমরা একটু আগে বললাম, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। এই বোমেন্স ক্যাপসুল কী কাজটা করে এক্স্যাক্টলি? বোমেন্স ক্যাপসুলটাই হচ্ছে আমার এখানে মেইন ফিল্টার হিসেবে কাজ করতেছে। আমাদের ব্লাডগুলো যখন এখানে ঢুকতেছে, কিসের মাধ্যমে ঢুকলো? ওই যে গ্লোমেরুলাস দিয়ে যে ঢুকলো, গ্লোমেরুলাস নামক অর্গানটাতে কিডনি, তারপর হচ্ছে আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ব্লাড যখন ঢুকতেছে এখানে বোমেন্স ক্যাপসুলটা তখন একটা ছাঁকনির মতো কাজ করে। ব্লাড থেকে যতগুলো বর্জ্য পদার্থ আছে সবগুলোকে সে হচ্ছে ছেঁকে এদিকে হচ্ছে পাঠায় দেয়, এবং বাদবাকি যে রক্তগুলো রয়ে গেল এই রক্তগুলো হচ্ছে এদিক দিয়ে এরপর বের হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুলের প্রাথমিক কাজ, যে রক্তটাকে হচ্ছে ফিল্টার করা। রক্তটাকে ফিল্টার করার জন্য একটা ছাঁকনি হিসেবে কে কাজ করে? বোমেন্স ক্যাপসুল। এখন তোমরাই বলো যে একটা ছাঁকুনি
কখন অনেক ভালো কাজ করবে? ছাঁকনিটা যদি অনেক বেশি মোটা হয় তখন ভালো কাজ করবে, নাকি ছাঁকনিটা যদি এরকম চিকন হয় তখন ভালো কাজ করবে? আমার কিন্তু এখানে ভালো কাজ করা একটা ইম্পর্টেন্স, আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে দ্রুত কাজ করতে পারা। এটা নিয়ে অনেকে কনফিউজ হতে পারো যে ভালো কাজ করা আর দ্রুত কাজ করা। সো দ্রুত কাজ কখন করবে? দ্রুত কাজ করবে যখন হচ্ছে আমাদের এই ছাঁকনিটা চিকন থাকতেছে, এটার মধ্যে তখন ইজিলি হচ্ছে বর্জ্য পদার্থগুলো পাস করে যাবে এবং আমাদের যেটা হচ্ছে আমি মেইনলি যেটা প্রিজার্ভ করতে চাচ্ছি এটা কিন্তু উপরে রয়ে যাবে। কিন্তু যদি মোটা হয় অনেক ছাঁকনিটা তখন কিন্তু আমাদের অনেক বেশি টাইম লাগবে। তো এ কারণেই যাতে খুব তাড়াতাড়ি আমাদের ব্লাডটাকে আমরা ছেঁকে পিউরিফাই করতে পারি এবং ব্লাডটা থেকে বর্জ্য পদার্থগুলো এখানে হচ্ছে ত্যাগ করতে পারি, এ কারণেই আমাদের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরের আছে সবচেয়ে পাতলা বা সবচেয়ে চিকন অ্যাপিথেলিয়ামটা, যেটাকে আমরা বলতেছি স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম। এদের মধ্যে কোনো একটা থাকলে কিন্তু আমাদের কিডনিতে ব্লাড ফিল্টারিংয়ের জন্য অনেক বেশি টাইমের প্রয়োজন হতো, কিন্তু এই স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম থাকার কারণে খুব দ্রুতই হচ্ছে আমরা ব্লাডটাকে ফিল্টার করে ফেলতে পারতেছি। তাহলে আমাদের মনে থাকবে এখন যে স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম কোথায় থাকে যদি জিজ্ঞেস করে, তাহলে এটার অ্যান্সার হবে ব্রিকের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে। এরপরেরটাতে আমরা যাই যে কিউবয়েডাল অ্যাপিথেলিয়াম কী জিনিস এবং কোথায় থাকবে। কিউবয়েডালের মধ্যে একটা কথা খেয়াল করো, কিউবয়েডালের মধ্যে বলছে কিন্তু যে কিউব কথাটা আছে, এখানে কোন কথাটা আছে? কিউব। এখন কিউব মানে কি? কিউব হচ্ছে একটা শেপের নাম। এই যে এটা হচ্ছে একটা কিউব শেপ, একটা 3 ডাইমেনশনাল শেপ, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কী হয়? সমান হয়। তাহলে কিউবের বাংলা হচ্ছে ঘনক, কিউবের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে স্কোয়ার যেটা। তাহলে আমাদের যে কোষগুলার আকৃতি এরকম হচ্ছে তোমার ঘনক আকৃতি বা কিউব শেপ হবে, তাদেরকে আমরা কি বলবো? কিউবয়েডাল অ্যাপিথেলিয়াম বলবো। যেমন এই উদাহরণটা খেয়াল করো, সেলগুলার আকৃতি দেখো টিস্যুর মধ্যে, প্রত্যেকটা কিন্তু দেখতে এক একটা কিউবের মতো, রুবিক্স কিউবের মতো লাগতেছে। রুবিক্স কিউবের শেপের এরকম একটার পর একটা হচ্ছে অনেকগুলো পাশাপাশি সাজানো। তো এরকম কিউব শেপের কোষগুলো নিয়ে যে অ্যাপিথেলিয়াম টিস্যুটা তৈরি হয় ওইটাকে আমরা বলবো কিউবয়েডাল টিস্যু। এখন কিউবয়েডাল টিস্যুর উদাহরণটা কী হবে? কিউবয়েডাল টিস্যুর উদাহরণটা হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা। আবার আমরা ফেরত যাই এই ছবিটাতে, সংগ্রাহক নালিকা কী জিনিস? সংগ্রাহক নালিকা হচ্ছে বৃক্কের এই পার্টটাকে বলা হয় সংগ্রাহক নালিকা। আমরা নেফ্রনের পার্টসগুলো একবার দেখে নিই আরেকবার। এটাকে বলা হয়েছিল হচ্ছে গ্লোমেরুলাস, এটার নাম হচ্ছে বোম্যান্স বা বোম্যান্স ক্যাপসুল। এরপরে এখানে যে অংশটা আছে এটা হচ্ছে প্রাণ নিকটবর্তী পেঁচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এরপরের অংশটার নাম হচ্ছে হ্যানলির লুপ বা লুপ অফ হ্যানলি, এবং সবার লাস্টে আরেকটা পেঁচানো অংশ আছে, এটাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকা। এই পর্যন্ত হচ্ছে আমার একটা নেফ্রন শেষ। এখান থেকে আরেকটা নালী শুরু হয়েছে, এটাকেই বলা হয় সংগ্রাহক নালিকা। এটার নামই হচ্ছে আমাদের সংগ্রাহক নালিকা বা নালী, সংগ্রাহক নালী। তো সংগ্রাহক নালীর কাজটা এখানে কি? সংগ্রাহক নালীর নামের মধ্যে দেখো কাজ বলা আছে, এ হচ্ছে সংগ্রহ করবে। কি সংগ্রহ করবে? এই যে প্রত্যেকটা নেফ্রন যে মূত্রটা তৈরি করতেছে এটা সংগ্রহ করার কাজই হচ্ছে সংগ্রাহক নালী। সে যেহেতু শহর থেকে সংগ্রহ করতেছে মূত্র, এই কারণেই তাকে বলা হচ্ছে সংগ্রাহক নালী বা কালেক্টিং ডাক্ট। ইংলিশ নামটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবা সংগ্রাহক নালীটা এখানে হচ্ছে একটা, তোমার মনে হচ্ছে যে কিছু একটা কেটে রাখা হয়েছে, এখানে কিছু একটা কেটে রাখা হয়েছে, এগুলো হচ্ছে কিছুই না আসলে। এখানে আরেকটা নেফ্রন হচ্ছে তোমার এসে উন্মুক্ত হয়, এখানে আরেকটা নেফ্রন এসে উন্মুক্ত হয়, এখানে আরেকটা নেফ্রন উন্মুক্ত হয়, এখানে আরেকটা নেফ্রন উন্মুক্ত হয়। তো সংগ্রাহক নালিকা দেখতেই পারতেছো যে বিভিন্ন নেফ্রন থেকে হচ্ছে উৎপন্ন মূত্রটা কালেক্ট করতেছে। তো সংগ্রাহক নালিকার মেইন কাজ কি তাহলে? সংগ্রাহক নালিকার মেইন কাজ হচ্ছে নামের মধ্যে আছে, আমরা মনে রাখবো যে উৎপন্ন মূত্র হচ্ছে সংগ্রহ করা। এখন সংগ্রহ করলেই হয় না, অনেক সময় দেখা যায় যে আমাদের যে নেফ্রনগুলো আছে এই নেফ্রনগুলো হচ্ছে এক্সেসিভ পরিমাণে তোমার পানি বডি থেকে বের করে দিচ্ছে। তো এই এত বেশি বেশি পরিমাণে পানি যদি মূত্রের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খুবই ক্ষতিকর হবে। কারণ আমাদের প্রোটোপ্লাজমের, আমরা দেখছি যে প্রোটোপ্লাজমের 90%ই হচ্ছে আমাদের পানি, কোষের প্রোটোপ্লাজমে। সো যদি এরকম কোষ থেকে প্রতিনিয়ত পানি বের হতে থাকে তখন কিন্তু কোষগুলো ইন্ডিভিজুয়ালি দেখা যাবে যে কোনোটাই ঠিকমতো কাজ করতেছে না। তাই আমাদের জীবনের আরেক নাম কি? পানি। তো এই যে আমাদের নেফ্রনগুলো যে এক্সেস পরিমাণে পানি বের করে দিচ্ছে, এই পানিটা কিন্তু হচ্ছে আবার আমাদের বডিতে ব্যাক করানো প্রয়োজন। বডিতে ব্যাক করানোর কাজ কে করে? বডিতে ব্যাক করানোর কাজ করে হচ্ছে আমাদের এই সংগ্রাহক নালিকাটা। সংগ্রাহক নালিকাটা কী কাজ করে? সংগ্রাহক নালিকাটার মধ্যে যখন বিভিন্ন নেফ্রন থেকে মূত্র আসলো, এই মূত্র থেকে হচ্ছে সংগ্রাহক নালিকাটা অতিরিক্ত পানি শোষণ করে ফেলে। শোষণ করে এটার চারপাশে হচ্ছে বিভিন্ন রক্তনালিকা থাকে।
এখানে এখানে বিভিন্ন চারপাশে হচ্ছে রক্তনালিকা হচ্ছে, এটার চারপাশে হচ্ছে প্যাঁচানো। এখন এই সংগ্রহক নালিকার চারপাশে থাকা রক্তনালীগুলোর কাজ হচ্ছে সংগ্রহক নালিকার মধ্যে বিভিন্ন নেফ্রন থেকে এসে যে মূত্রটা জমা হয়েছে, এই মূত্রের মধ্যে কিন্তু এখনও এক্সেস পরিমাণে পানি আছে, এই পানিগুলো বডিতে ব্যাক করানো লাগবে। তো সংগ্রহক নালী যেটা করে, এই এক্সেস পরিমাণ পানিটা শোষণ করে সেটা ব্যাক করে দেয় হচ্ছে সংগ্রহক নালীর চারপাশে থাকা রক্তনালীর কাছে। এভাবে হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল যে এক্সেস পরিমাণ পানিটা ফার্স্টে বডি থেকে বের করে দিয়েছিল, এটা হচ্ছে আমরা আবার কোথায় ব্যাক করতে পারতেছি, আমাদের রক্তে ব্যাক করাতে পারতেছি সংগ্রহক নালীর মাধ্যমে। এই কাজটার জন্য পারফেক্ট টিস্যু হচ্ছে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়ামটা। তো এখন দেখো আমাদের তাহলে আমরা সিদ্ধান্ত কী পেলাম শেষে, আমাদের যেটা সিম্পল স্কোয়ামাস বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, স্কোয়ামাস আবরণী টিস্যু যেটাই বলি না কেন, এটার কাজ হচ্ছে, স্পেশাল কাজ হচ্ছে কি, এটা ছাকন কাজে লিপ্ত, এটা ছাকন কাজে লিপ্ত। এবং এটা আবরণী টিস্যু দেখি, এটার কমন কাজ কী হবে, আবরণ করা, এটা তো আগেই বলছি। তাহলে আবরণী টিস্যু মানেই এটার একটা কমন কাজ হচ্ছে কোনো একটা লেয়ারকে আবৃত করে রাখবে বা আবরণ করে রাখবে। এবং প্রত্যেকটা আবরণী টিস্যুর আলাদা আলাদা কিছু কাজ আছে। স্কোয়ামাস আবরণী টিস্যুর ক্ষেত্রে এই কাজটা হচ্ছে ছাকনের কাজ করবে। কোথায় ছাকনের কাজ করতেছে? বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীরে। তারপর অবশ্য কিউবয়েডাল এপিথেলিয়ামের ক্ষেত্রে স্পেশাল কাজটা কি, সেটা হচ্ছে আবরণ ছাড়াও পরিশোষণের কাজ করে, পরিশোষণ কাজে লিপ্ত কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যুটা। পরিশোষণ আমরা এই যে দেখলাম না, দেখো তো এই যে সংগ্রহক নালিকা ছিল, সংগ্রহক নালিকা থেকে হচ্ছে পানিটা পরিশোষিত হয়ে কোথায় চলে যাচ্ছে, আবার রক্তে চলে যাচ্ছে। এই কারণে বলা হইল যে কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যুর আরেকটা কাজ হচ্ছে পরিশোষণ, আবরণ ছাড়াও এটা পরিশোষণ কাজে লিপ্ত। এবার ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কলামনার এপিথেলিয়াম। কলামনারের মধ্যে কি আছে দেখো, কলাম কথাটা কিন্তু আছে, কলামনারের মধ্যে কলাম কথাটা আছে। কলাম মানে কি? কলাম মানে হচ্ছে যে আমাদের বাসা বাড়ির যে পিলারগুলো আছে, পিলারগুলো দেখো তো কেমন হয়, বেটা হয় নাকি লম্বা হয়। আর লম্বা হওয়া মানেই হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে বেশি থাকবে, সেই তুলনায় এর প্রস্থ হচ্ছে অনেক কম থাকবে। সো কলামনার আবরণী টিস্যুর কোষগুলোর বৈশিষ্ট্য কি, কোষগুলো হচ্ছে দৈর্ঘ্য বেশি কিন্তু দৈর্ঘ্যের তুলনায় কোষগুলোর প্রস্থ অনেক কম হবে। এই টাইপের কোষগুলো নিয়ে যে টিস্যুটা গঠিত, এদেরকে আমরা বলবো কলামনার টিস্যু। ছবিটা দেখেন, এই যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কলামনার টিস্যুর সেল। এই প্রত্যেকটা সেল দেখো দৈর্ঘ্য অনেক বেশি, বাট সেই তুলনায় প্রস্থ কিন্তু অনেক কম। এখন আমরা দেখব যে কলামনার টিস্যুটা আমাদের বডির কোথায় থাকে। কলামনার টিস্যুর উদাহরণ হচ্ছে অন্ত্রের অন্তঃপ্রাচীর, অন্ত্রের অন্তঃপ্রাচীর, অন্ত্রের অন্তঃপ্রাচীরে থাকবে হচ্ছে আমাদের কলামনার টিস্যুটা। তো অন্ত্রের অন্তঃপ্রাচীরেই কেন? অন্ত্রের অন্তঃপ্রাচীরে যে কাজটা হয় সেটা হচ্ছে শোষণ। খাবার যে আমরা খাইলাম, আমরা খাবার খাওয়া শেষে খাবারটা কী করি, খাবারটা পরিপাক করি। পরিপাক করা শেষে হচ্ছে শুধুমাত্র পুষ্টি উপাদানগুলো থাকে, পুষ্টি উপাদানগুলো এরপর শোষণ করার দরকার হয়। তো এই শোষণের কাজটা হচ্ছে কার? আমাদের ক্ষুদ্রান্ত্রের। আমাদের অন্ত্রেও কিন্তু দুইটা পার্ট আছে, একটা ক্ষুদ্রান্ত্র আর একটা বৃহদান্ত্র। শোষণের কাজটা মেইনলি হয়, পুষ্টি শোষণের কাজটা হয় মেইনলি ক্ষুদ্রান্ত্রতে। তো ক্ষুদ্রান্ত্রতে শোষণের জন্য কিছু স্ট্রাকচার থাকে যাদেরকে বলা হয় হচ্ছে ভিলাই, এগুলো আমরা পরিপাক চ্যাপ্টারে পড়ছি। তো এখানে দেখো যে অন্ত্রের অন্তঃপ্রাচীরের সাথে কলামনার এপিথেলিয়ামের সম্পর্কটা কি। কলামনার এপিথেলিয়াম কিন্তু শুধুমাত্র শোষণই করে না, কলামনার এপিথেলিয়াম একই সাথে হচ্ছে তোমার তিনটা কাজ করে, সেটা হচ্ছে ক্ষরণ, রক্ষণ এবং শোষণ। তিনটা কাজ কিন্তু, ক্ষরণ, রক্ষণ এবং শোষণ। ক্ষরণ মানে কি? ক্ষরণ মানে হচ্ছে কোনো একটা কিছু সিক্রেট করা বা নিঃসরণ করা। এই যে আমি খাবারটা পরিপাক করবো, আমাদের যে অন্ত্রের মধ্যে দিয়ে খাবারটা পাস হচ্ছে, এটা কি এমনি এমনি পরিপাক হয়ে যাবে? এমনি কিন্তু কখনোই পরিপাক হবে না। এটা হচ্ছে আমাদের অন্ত্রের ভেতরের সারফেস। অন্ত্রের ভেতরের সারফেসে হচ্ছে এরকম ছোট ছোট গ্রন্থি দেখা যায়। এই গ্রন্থিগুলো থেকে হচ্ছে বিভিন্ন পদার্থ খরিত হয়, বিভিন্ন তোমার রস হচ্ছে খরিত হয়, আন্তরিক রস খরিত হয়, বিভিন্ন টাইপের রস খরিত হচ্ছে। এই রসগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপের এনজাইম থাকে। এই এনজাইমগুলো হচ্ছে খাবারের উপর কাজ করবে, খাবারের উপর কাজ করে খাবারটাকে ভেঙে হচ্ছে ছোট ছোট পুষ্টি উপাদানে পরিণত করবে। এখন মজার বিষয় হচ্ছে এই যে আমি যে কোষগুলোর কথা বললাম, এই কোষগুলো কী টাইপের কোষ? এই কোষগুলো হচ্ছে কলামনার সেল। কোষগুলোই হচ্ছে আমাদের কলামনার এপিথেলিয়াল সেল বা কলামনার এপিথেলিয়াল টিস্যু যখন একসাথে থাকতেছে। তো এটা গেল আমাদের ক্ষরণের কাজ। এরপর আসি আমরা রক্ষণের কাজে। রক্ষণ কিভাবে করতেছে? আমাদের পাকস্থলী থেকে একটা অ্যাসিড সিক্রেট হয়, আমরা সেটা জানি। এই হচ্ছে মনে করো আমাদের পাকস্থলী।
পাকস্থলীতে কোন অ্যাসিডটা সিক্রেট হয় বা নিঃসৃত হয়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটার কাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে, মনে করো তুমি একটা খাবার খেলা, খাবারের মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়া বা কোনো একটা ক্ষতিকর পদার্থ ছিল, এটা পাকস্থলীতে যাওয়ার পর হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে কী করতেছে, সেটার হচ্ছে 12টা বাজায় দিচ্ছে। এ কারণে এই ক্ষতিকর জিনিসটা বিনিময়ে তোমার 12টা বাজানোর সুযোগ পেল না। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেখা গেছে যে কোষগুলো থেকে আসে, ওদের শেপও কীরকম, ওদের শেপও দেখা গেছে হচ্ছে কলামনার। এ কারণে বলা হয়েছে যে কলামনার আবরণী টিস্যুগুলো ক্ষরণ এবং রক্ষণের কাজে জড়িত। এবং সর্বশেষ শোষণ যে করতেছে, এই আমি খাবারটা হচ্ছে এনজাইমের মাধ্যমে ভেঙে যে ছোট ছোট পুষ্টি উপাদানে পরিণত করলাম, এগুলো আমার শোষণ করে এরপর ফার্স্টে যাবে হচ্ছে এরা রক্তে, রক্ত থেকে আর এরা বিভিন্ন কোষে কোষে চলে যাবে। এই যে অন্ত্র থেকে পুষ্টিদ্রব্য শোষণের যে কাজটা, এই কাজটাও কার? অন্ত্রের অন্তঃপ্রাচীরে থাকা বা অন্ত্রের ভেতরের দিকে থাকা কলামনার আবরণী টিস্যুর। সো কলামনার আবরণী টিস্যু দেখো 3টা কাজ করতেছে কিন্তু, ক্ষরণ, রক্ষণ, শোষণ। আমরা আরেকবার রিভিউ করি। আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের একটা কাজ ছিল, সেটা হচ্ছে ছাঁকন, একটা স্পেশাল কাজ ছিল। কিউবয়েডাল এপিথেলিয়ামের একটা স্পেশাল কাজ ছিল, সেটা হচ্ছে পরিশোষণ। এবং যেটা হচ্ছে আমাদের সিম্পল কলামনার এপিথেলিয়াম বা শুধুমাত্র কলামনার আবরণী টিস্যু, সেটার 3টা কাজ থাকতেছে। এগুলো হচ্ছে ক্ষরণ, রক্ষণ, এবং শোষণ। এখন এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি? ক্ষরণ, রক্ষণ, শোষণ, একটা ওয়ার্ড দিয়ে জাস্ট মনে রাখতে পারি 3টা কাজ। সেটা হচ্ছে রাক্ষস, রক্ষণ, ক্ষরণ, সাথে হচ্ছে শোষণ। রক্ষণ, ক্ষরণ, শোষণ, 3টা কাজ আমাদের একটা ওয়ার্ড দিয়ে মনে থাকবে। তাহলে সিম্পল কলামনার এপিথেলিয়াম বা কলামনার আবরণী টিস্যুটার ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা একটা রাক্ষস। দ্যাট মিনস এটার কাজ কি? রক্ষণ, ক্ষরণ এবং শোষণ কাজে এটা লিপ্ত আছে। আবার লিটারেলি হচ্ছে এটা রাক্ষস বলে নেই, কিন্তু রাক্ষস না। এরপরে আমরা দেখি আমাদের ফার্স্টের যে ক্লাসিফিকেশনটা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে। স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার, এই ক্লাসিফিকেশনটা শেষ, এখানে আর কিছু বলার নেই আমাদের। এবার দেখেন যে স্তর সংখ্যার উপর ভিত্তি করে আমরা আবরণী টিস্যুটাকে আবার 3টা ভাগে ভাগ করতে পারি। সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। প্রত্যেকটা নিয়ে আমি অল্প অল্প করে বলতেছি। সাধারণ আবরণী টিস্যু, ফার্স্ট অফ অল দেখো স্তর সংখ্যা জিনিসটাকে। এই যে আমাদের এই ছবিগুলো খেয়াল করো, এখানে কিন্তু দেখো একটা গ্রে কালার বা ধূসর কালারের একটা জিনিস দেখা যাচ্ছে প্রত্যেকটা ছবিতেই। এদেরকে বলা হয় হচ্ছে ভিত্তি পর্দা। যে পর্দাটার উপর একটা আবরণী টিস্যুর কোষগুলো সাজানো থাকে, এই পর্দাটাকেই বলা হয় তার ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন। এই ভিত্তি পর্দার উপর সাজানো কোষগুলো কয়টা লেয়ারে সাজানো আছে, এটার উপর ভিত্তি করে আমরা আবরণী টিস্যুটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি। তো এই 3টা টিস্যুর মধ্যে দেখো প্রত্যেকটা বারেই কিন্তু একটা লেয়ারে সাজানো আছে, এখানে একটাই লেয়ার, এটার উপরে কিন্তু অন্য কোনো লেয়ারে সাজানো নাই। একইভাবে এখানেও দেখো একটা লেয়ারেই হচ্ছে কোষগুলো সাজানো আছে, সেমভাবে এখানেও একটা লেয়ারেই কোষগুলো সাজানো আছে। কিন্তু নিচে যে ছবিটা আছে, এই ছবিটা খেয়াল করলে দেখবা এই যে এটা হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন, এটার উপরে এই একটা লেয়ারে সাজানো কোষ, এটার উপরে আরেকটা লেয়ার, অনেকগুলো লেয়ারে হচ্ছে আমাদের কোষগুলো সাজানো আছে। তো যখন ভিত্তি পর্দার উপর কোষগুলো শুধুমাত্র একটা লেয়ারে সাজানো থাকবে, তখন সেটাকে বলা হবে সাধারণ আবরণী টিস্যু। আর ভিত্তি পর্দার উপর যদি অনেকগুলো লেয়ারে কোষগুলো সাজানো থাকে, তখন তাকে বলা হবে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এটা হচ্ছে একটা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ। ওকে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, ঠিক আছে। তো সাধারণ আবরণী টিস্যু গেল, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু গেল। এখন আমাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সিউডো কথাটার মানে কি? সিউডো কথাটার মানে হচ্ছে মিথ্যা। সিউডো কথাটার মানে হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে সিউডোর স্পেলিং। এটা আবার আপনারা কেউ পিসিউডো করেন না ভাব নিয়ে, এটা কিন্তু আসলে উচ্চারণ সিউডো, পিটা অমিটেড থাকবে। তো সিউডো কথাটার মানে হচ্ছে মিথ্যা বা অলিক, যেটা বাস্তব নয় বা যে আসলেই যেটা নয়, যেটা রিয়ালিটি নয়। ওকে, তো এটাকে সিউডো স্ট্র্যাটিফাইড বলার কারণ কি? এই একটা কোষ এবং এই হচ্ছে আরেকটা কোষ, কিন্তু আমাদের প্রথম দেখায় মনে হইতেছে কেন এখানে দুইটা আলাদা আলাদা লেয়ারে সাজানো? কারণ এই কোষের নিউক্লিয়াসটা একটু নিচে আছে এবং এই কোষের নিউক্লিয়াসটা একটু উপরে আছে। যেহেতু নিউক্লিয়াসগুলো একই হাইটে নাই, নিউক্লিয়াসগুলো আলাদা আলাদা হাইটে, তখন আমাদের মাইক্রোস্কোপের নিচে প্রথম দেখায় মনে হবে যে এখানে মনে হয় কোষগুলো একাধিক লেয়ারে সাজানো আছে, যদিও কোষগুলো হচ্ছে একটা সিঙ্গেল লেয়ারে কিন্তু সাজানো। প্রমাণ কি? এই কোষটা দেখো যে ভিত্তিপর্দার উপর সাজানো,
এখানে হচ্ছে এটা ভিত্তিপর্দা টাচ করছে। একইভাবে এটার পাশের যে কোষটা আছে এটাও কিন্তু নিচের দিকে খুবই চিকন একটা অংশ আছে, তাও একটা পোর্শন কিন্তু ভিত্তিপর্দার উপর এটা দণ্ডায়মান। সো দুইটা কোষই হচ্ছে একই ভিত্তিপর্দার উপর অবস্থিত। এমন না যে এই কোষের উপরে হচ্ছে এই কোষটা আছে, এটার উপরে এটা আছে এমন কিন্তু না, সবগুলা কোষ হচ্ছে এই ভিত্তিপর্দার উপরেই হচ্ছে সাজানো আছে। তাহলে এখানে আমার বেসিক্যালি লেয়ার কয়টা আছে? একটা লেয়ারই কিন্তু কোষগুলো সাজানো আছে, কিন্তু নিউক্লিয়াসের ডিফারেন্ট হাইটের জন্য আমাদের মনে হচ্ছে যে কোষগুলো মেবি দুইটা আলাদা আলাদা লেয়ারে সাজানো আছে। এই টাইপের টিস্যুকেই বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সিউডো স্ট্র্যাটিফাইড কেন বলতেছি? কারণ এটাকে প্রথম দেখায় আমার স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত আবরণী টিস্যু মনে হইতেছে, কিন্তু আসলে এটা স্ট্র্যাটিফাইড না, কিন্তু এটা হচ্ছে আমার সাধারণ আবরণী টিস্যুর মতো, কিন্তু এটাকে দেখতে লাগে হচ্ছে স্তরীভূত আবরণী টিস্যুর মতো। তাহলে এটা কি সত্যি আবরণী টিস্যু? না, এটা তো হচ্ছে তোমার মিশামিশি আবরণী টিস্যু। এ কারণে আমরা এটাকে বলতেছি সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে আমাদের আবরণী টিস্যুর ক্লাসিফিকেশন হচ্ছে শেষ হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস বাকি আছে, যে সাধারণ সিউডো স্ট্র্যাটিফাইড এবং স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোনটা কোন জায়গায় থাকে এটা একটু দেখা বাকি। দেখেন, সাধারণ আবরণী টিস্যু কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এই যে এখানে যে তিনটা উদাহরণ আছে এই প্রত্যেকটাই হচ্ছে সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ। তিনটা উদাহরণ কী পড়ছিলাম একটু মনে করেন। স্কোয়ামাসে আমরা পড়ছিলাম হচ্ছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর, কিউবাইডালে পড়ছিলাম হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা, এবং কলামনারে পড়ছিলাম আমরা অন্ত্রের অন্তঃপ্রাচীর। এই তিনটা উদাহরণই হচ্ছে সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ, কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রে এই কোষগুলো কিন্তু আমাদের একটা সিঙ্গেল লেয়ারে সাজানো আছে, এখানে কিন্তু একাধিক লেয়ার থাকতেছে না কোষগুলো। সো এই তিনটাই হচ্ছে সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ। দেন আসো স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত আবরণী টিস্যুর মধ্যে। স্তরীভূত আবরণী টিস্যুর উদাহরণ হচ্ছে আমাদের স্কিন বা ত্বক। স্কিন বা ত্বকের কয়েকটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই ছবিটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে স্কিনের ছবি। দেখো কতগুলো লেয়ার হচ্ছে স্কিনে সাজানো আছে, এগুলো হচ্ছে স্কিনের কোষের লেয়ার। আর নিচে যেটা লাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাসেল লেয়ার, স্কিনের নিচে যে মাসেল থাকতেছে। এই ছবিটাতে দেখে হচ্ছে অনেকের মনে হতে পারে যে এটা আবার কী জিনিস। এটা কিন্তু আমাদের স্কিনের আলট্রা মাইক্রোস্কোপিক বা ইলেকট্রন মাইক্রোস্কোপে হচ্ছে একটা ছবি। এখানে হচ্ছে একটা নিডল আমাদের স্কিনে ঢোকার পর এরকম একটা গহ্বর বা ফুটার সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে ওইটারই একটা ছবি। স্কিনের ভেতরে নিডল ঢোকানোর পরের একটা ছবি হচ্ছে এটা। আর এটা হচ্ছে স্কিনটা আমরা কেটে ফেলছি, স্কিনটা কাটলে হচ্ছে এই লেয়ারগুলো আমরা দেখতে পারবো। আর লাস্টে দেখেন একটা কার্টুনের মতো ছবি, বাট অনেক হেল্পফুল। এখানে আমরা স্কিনের লেয়ারগুলো আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। সবার নিচে হচ্ছে কী থাকতেছে, বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তিপর্দা থাকতেছে, এবং উপরে হচ্ছে বিভিন্ন লেয়ারে কোষগুলো, স্কিনের কোষগুলো সাজানো থাকতেছে। এই কারণে স্কিনকে বলা হয় একটা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, কারণ স্কিনে হচ্ছে যেই কোষগুলো কীভাবে আছে অনেকগুলা স্তরে হচ্ছে সাজানো আছে। এই কারণে স্কিন কিসের উদাহরণ হবে? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ হবে। লাস্টলি আমাদের যেটা থাকতেছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুটা আমরা কীভাবে দেখব? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু হচ্ছে দেখা যায় আমাদের ট্রাকিয়া নামক একটা অঙ্গে। ট্রাকিয়াটা কোথায় থাকে? ট্রাকিয়াটা হচ্ছে আমাদের শ্বাসনালী। ট্রাকিয়ার মানে হচ্ছে আমাদের শ্বাসনালী। শ্বাসনালীটা কোথায় থেকে এক্স্যাক্টলি? এই মনে করো একটা পার্সন, একটা হ্যাপি পার্সন, সে হাসতেছে। তাহলে এই পার্সনের এই যে মনে করো এটা হচ্ছে তার গলা, এই গলার সামনের দিকে হচ্ছে একটা রিংয়ের মতো অংশ নামের একটা পাইপ। এই পাইপটার চারপাশে হচ্ছে তরুণাস্থির রিং থাকে। এই পাইপটার কাজ কি? পাইপটার কাজ হচ্ছে সে নাক দিয়ে যে বাতাসটা এবং মুখ দিয়ে যে বাতাসটা নিচ্ছে সেটা হচ্ছে এই পাইপের মাধ্যমে চলে যাবে তার দুইটা ফুসফুসে চলে যাবে। তাহলে এই যে পাইপটার মাধ্যমে সে একবার ফুসফুসে বাতাস নিচ্ছে, আরেকবার ফুসফুস থেকে বাতাস বের করতেছে, বা সোজা কথা বললে প্রশ্বাস এবং নিঃশ্বাস নিচ্ছে, এটাকেই বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী। এবং ট্রাকিয়া বা শ্বাসনালীর ভেতরে কোন টাইপের আবরণী টিস্যু থাকবে, যেটা আমরা লাস্টে পড়ছিলাম, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। নামগুলো যদি আপনারা না বুঝে মুখস্থ করতে চান তাহলে খুবই টাফ লাগবে, বাট ভেঙে ভেঙে যদি পড়েন, মিনিং জেনে যদি পড়েন, তাহলে কিন্তু খুব একটা কঠিন লাগার কথা না। তো এই গেল হচ্ছে আমাদের আবরণী টিস্যু নিয়ে যত কাহিনী। এরপরে অন্য একটা টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন। হ্যাভ এ গুড ডে।